আরেকটা বিষয় আমি বিনীতভাবে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অফকোর্স আপনাদের নিজেদের পেশাগত কারণেই আপনাদের একটা বার্গেনিং অথরিটি হিসাবে আপনাদের একটা কাজ করতেই হবে, মালিক পক্ষের সঙ্গে, সরকারের সঙ্গে, এখানে ওখানে। হ্যাঁ, এটা তো করতেই হবে, কিন্তু কখনোই কিন্তু এই গণমাধ্যম জগতের সামগ্রিক সমস্যা সমাধানের বিষয়টিকে গৌণ করে কিন্তু ওটা যদি করতে যান, আমি মনে করি তাহলে এটা ভুল হয়ে যাবে। যেমন যদি শুধুই মাত্র মালিক পক্ষের সঙ্গে ওয়েস্ট বোর্ডের এটাকে যদি শুধু ফোকাস করে রাখেন, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে। এই সমস্যাটা অবশ্যই আছে, কিন্তু এই সমস্যাটা কিন্তু সামগ্রিক সমস্যার অংশ, এবং অবশ্যই সামগ্রিক সমস্যার সমাধান না হলে পরে এটা কিন্তু সমাধান করাটা যাবে না। তো সেই কারণে, এবং সেই কারণেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে সমস্যাগুলিকে আপনারা যেভাবে চিহ্নিত করেছেন, আপনারা আরো মনোযোগের সঙ্গে এটা নিয়ে আপনাদের পরামর্শগুলিকে আপনারা জানাবেন। আপনাদের স্টেক হোল্ডারদের, অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তাদের সঙ্গেও আপনাদের যতটুকু সম্ভব মত বিনিময়টা আপনারা করবেন। যেমন এই জগতে ইতিমধ্যেই যেমন টেলিভিশন মালিকরা আছেন, আপনারা আছেন, তারপরে আপনার কেবল অপারেটররা আছেন, তারপরে ধরেন এটার মধ্যে যে নানান রকম বিভাজিত পেশা তৈরি হয়ে গিয়েছে, ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার গ্রাফিক্স, এরকম নানান রকম কমিউনিকেশন সায়েন্স যেটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, যদিও আমাদের দেশে এখনো অতটা ছড়িয়ে পড়ে নাই। তো সেই তুলনায় এটাও কিন্তু এরকম নানান রকম বিভাজিত হয়েছে। তো বিভাজিত পেশার তাদের প্রত্যেকেরই কিন্তু আবার একটা অ্যাসোসিয়েশনের রাইট তৈরি হয়েছে, এবং তাদের প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রের উচিত যে তাদের প্রত্যেকের দক্ষতা বৃদ্ধি করার জন্য একটা কোর্স রাখা। কারণ যে যত যারা এই পেশাতে দক্ষতা অর্জন করবেন এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানে তারা যত সমৃদ্ধ হবেন, তত কিন্তু সামগ্রিক গণমাধ্যম আবার কিন্তু সমৃদ্ধ হবে। তো যার আসলে দুর্বল রাষ্ট্রের কাছ থেকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যারা গণমাধ্যমের মালিক হতে চান, তিনি নিশ্চয়ই সামগ্রিক এটার মধ্যে ঢুকতে চাইবেন না। কারণ এরকম একটা ডিসিপ্লিন রেগুলেশন বোর্ড তৈরি হলে তো ন্যাচারালি তার এই ইল মোটিভ মানে বাধাগ্রস্ত হবে। তো ওই জন্যই আমি ওই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদেরকে কিন্তু প্রথমে একটা ওয়েলফেয়ার মোটিভ থেকে কিন্তু হোল মাস কমিউনিকেশন সিস্টেমটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে দাঁড় করতে হবে, এবং সেই কাজের একটা বড় কাজটাই হচ্ছে কিন্তু যে মালিকানা নির্ধারণ করার ক্ষেত্রে একজন মালিক তিনি যদি তার এটা যেহেতু একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে তিনি যদি তার জনবল নিয়োগ করার ক্ষেত্রে তিনি যদি শ্রম আইনকে না অনুসরণ করেন, তিনি যদি অন্যান্য যে সমস্ত ট্যাক্স, ভ্যাট, রেভিনিউ, ট্রান্সপারেন্সি, ব্যালেন্স শিট ইত্যাদি নানান রকম তো একটা রাষ্ট্র যেভাবে যেভাবে চলে, সেখানে যদি উদ্যোক্তা এই কাজগুলি না করে, তাহলে স্বাভাবিকভাবেই তাকে তো লাইসেন্স দেওয়া উচিত না, অথবা দিলেও নবায়নের সময় ওটাকে আবার জবাব দিতে জানা উচিত। কিন্তু যদি এটা গণতান্ত্রিক সরকার করে তাহলে কথা উঠবে না। অগণতান্ত্রিক সরকার কিন্তু আবার এই সুযোগে দর কষাকষি করবে যে আমার যেহেতু তোমার লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে, অর্থাৎ তুমি আমার হত্যাকাণ্ডকে বৈধতা করার নিউজ দিবা। সো ন্যাচারালি কিন্তু তখন আপনার এন্টি পিপল এজেন্ডা বার্টারিং হবে। কিন্তু তোমারও এন্টি পিপল এজেন্ডা আছে, তুমি রাষ্ট্র লুট করো, আমারও কিন্তু এন্টি পিপল এজেন্ডা আছে, আমি ক্ষমতা কন্টিনিউ করতে চাই। সো দেন এই ইল মোটিভের একটা কিন্তু হ্যাপি ম্যারেজ তৈরি হয়ে যায়। সেই জন্যই আমরা আমাদের সরকার, তারেক রহমানের সরকার, নির্বাচিত সরকার হিসাবে আমরা এই কারণেই কিন্তু ক্ষমতা আসার আগেই রাষ্ট্র মেরামতের কথা বলেছি, বিকজ উই ওয়ার অ্যাওয়্যার অ্যাবাউট ইট। এবং আমরা এখনো মনে করি আমাদের 31 দফা, আমাদের নির্বাচনের ইস্তেহার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অন্যান্য সকল জনসেবামূলকগুলি কাজের পাশাপাশি পলিসির মধ্যে যে চেঞ্জগুলি আনা দরকার সে ব্যাপারে কিন্তু আমরা সজাগ আছি। অফকোর্স গত 3 মাসের সরকারে আমাদের ধরেন এই সরাসরি সেবামূলক কাজগুলি মানুষের বেশি নজরে পড়ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্ম প্রতিষ্ঠানের নেতাদেরকে কার্ড ভাতা দেয়া অথবা কৃষির মকুব করা, এটা সরাসরি সেবা দিচ্ছি আমরা। কিন্তু আমরা পলিসির জায়গাতে যে রিপেয়ারটা দরকার, মেরামতটা দরকার, আমরা কিন্তু সেখানেও কাজ করছি। অন্যান্য মন্ত্রণালয় নিশ্চয়ই করছেন, বাট তথ্য মন্ত্রণালয় আমি কাজ করতে এসে দেখি যেখানে মানে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। কারণ গত 30-35 বছরে আপনার এখানে সায়েন্সের ডেভেলপমেন্টের যে যে কি বলে এটার যে ডেনসিটি, দেখা গেল যে গত 500 বছরে সভ্যতার পরিবর্তনের যে গতি ধীরে 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 হয়েছে। কিন্তু যেই মুহূর্তে আপনার বিশেষ করে ইন্টারনেট আসার পরে এটা
এত বড় পরিবর্তন হয়ে গেছে যে 1000 বছর আগেরকার পরিবর্তনকে যখন এক জায়গায় করেন তাহলে এটা এক লাফে চলে গেছে কিন্তু অনেক দূরে। ডেন্সিটি অফ আপনার ট্রান্সফরমেশনটা অনেক কিন্তু ডেপথ। যেমন ন্যানো টেকনোলজিতে একটা ছোট্ট চিপসের যেরকম ক্ষমতা থাকে, লাস্ট 25 ইয়ার্সের কিন্তু সিভিলাইজেশনের ট্রান্সফরমেশনের মোশনের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম একটা কিন্তু ডেন্সিটির মধ্যে আছি। ফলে এরকম একটা গতির সঙ্গে আমাদের পুরনো নলেজ নিয়ে আমরা যারা দাঁড়িয়ে আছি তারা অনেকেই কিন্তু ভারসাম্য রাখতে পারছি না। মানে চলন্ত গাড়িতে যখন হুট করে গাড়িটা চলে আমরা যেমন ছিটকে পড়ে যাই, আমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই হয়েছে। বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, সরকার গঠন করার কাজে পৃথিবীর দেশে 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 জড়িত তারা অনেকেই কিন্তু, এবং আপনাদের সকলের নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন এবং সকলে স্বীকারও করেন এটা, যে এই গতির সঙ্গে পৃথিবী নিজেও কিন্তু এখনো কিন্তু খাপ খাওয়াতে পারে নাই। এখনো কিন্তু নানান রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। এবং এমনকি উন্নত দেশগুলিও নর্ডিক কান্ট্রিতে যে লগুলি করছে, কয়েকদিন আগে অস্ট্রেলিয়া করলো, ইউরোপিয়ান ইউনিয়ন করছে, তারা কিন্তু সবাই পরীক্ষামূলক জায়গাতে গিয়েছে। বিকজ ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে সিভিলাইজেশন এবং মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, বিজনেস সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেম সবগুলি কিন্তু একটা ট্রান্সফর্ম হয়ে গেছে। কিন্তু মানে যারা পরিচালনা করছে তাদের সমষ্টিগত মনোজগৎ কিন্তু এটার জন্য প্রস্তুত না। তো এটাও একটা কিন্তু চ্যালেঞ্জ। অতএব এখানে রেগুলেশন ছাড়া তারপরে আবার বাড়তি আর একটা আশীর্বাদ এবং বোঝা, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এমন এক পৃথিবীতে প্রবেশ করেছি, আমরা আগে ভালো মন্দ যাই করতাম মানুষই করতাম। এখন কিন্তু ভালো মন্দ করার ক্ষমতা মানুষের পাশে আরেকটা ক্যারেক্টার ডেভেলপ করেছে, সে ক্যারেক্টারটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা সামান্য গড়ে 70 বছর বয়সের একটা মানুষের কর্মদক্ষতাকে সে কোটি গুণ বাড়িয়ে দিচ্ছে যদি সে একটা এআই কে ড্রাইভ করতে পারে। সিম্পল হিউম্যান বিং, রক্ত মাংসের মানুষ, হয়তো একটু মেধা আছে, হয়তো আইনস্টাইন, কিন্তু তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করার যে স্কিল, যে পাওয়ার, যে ক্যাপাবিলিটি, সেটা তাকে দেখা যাচ্ছে যে হাজার কোটি লক্ষ কোটির ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। অতএব প্রকৃতিগতভাবে যে আইনস্টাইনকে পেলেই আমরা কেবলমাত্র একটা মহাবিশ্বের মহাসূত্র আবিষ্কার করতে পারবো এটা যেমন ঠিক, আবার ওই সময় যদি আইনস্টাইনের মতো একজন জ্ঞানী লোক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো এরকম ইনস্ট্রুমেন্ট পেতেন, সাপোর্ট সিস্টেম পেতেন, লজিস্টিক পেতেন, তাই ব্যাপারটা কোথায় যেত তা কিন্তু বলা মুশকিল। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ারটা বোঝানোর জন্য বলছি। এখন তো আপনারা নিজেরা জানেন, বিশেষ করে জার্নালিজমের পেশা, ওকালতির পেশা, ছোটখাটো ডাক্তারির পেশা, এগুলি আদৌ পৃথিবীতে থাকবে কিনা বলা মুশকিল। বিকজ খুব পৌনঃপুনিকভাবে যে কাজগুলি করতে হয় ওই কাজগুলির জন্য আর কিন্তু লাগে না। মানুষ যেটা একবার করে ফেলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শিখাই দিলে পরে ওই তো কিন্তু করে দিবে। বোঝা বাড়ানো, ইনভেন্টরি তৈরি করা, তারপরে আপনার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার কি বলে হোটেলের ম্যানেজমেন্ট সরানো, ক্যামেরা তো এখন সবার ঘরে ঘরে চলে আসছে। প্রোডাক্ট তো দেউলিয়া হয়ে গেছে, নাই প্রোডাক্ট নাই। এই যে ট্রান্সফরমেশন, এর সবচেয়ে বড় কিন্তু মানে সবার আগে প্রভাবিত হচ্ছে কিন্তু গণমাধ্যম বা গণমাধ্যমের প্ল্যাটফর্মগুলি। বিকজ মানে অন্য কিছুর গণমাধ্যম তো সেই গণমাধ্যমকে ব্যবহার করে, তার পণ্য বিক্রি করার জন্য সেটাকে ব্যবহার করে। কিন্তু গণমাধ্যমের এই ক্ষমতা ইটসেলফ, যে এন্টারপ্রেনারশিপের বিজনেস কম্পোনেন্ট, সেটা তো গণমাধ্যম। যিনি আপনার টেলিভিশন নিচ্ছেন বা যিনি নিচ্ছেন, তার প্রধান ক্ষমতা এইটা। পত্রিকা চলে হয়তো 10,000 কপি, বাট কোয়ালিটি পত্রিকা হওয়ার কারণে সে দেখা যাচ্ছে যে আপনার রেভিনিউ কালেকশন করছেন বা বিজ্ঞাপন কালেকশন করছেন, কিন্তু দেখা যাচ্ছে তার চেয়ে মিনিমাম 1000 টাইমস বেশি। বিকজ তার টার্গেট হচ্ছে আপনার রেভিনিউ, বিজ্ঞাপন সোর্স যারা, ওনারা যদি খুশি থাকেন কোয়ালিটি পত্রিকা, দ্যাট ইজ নাও। তো এই কাজগুলি করার জন্যই এই জন্যই সরকারকে কিন্তু বুঝতে হচ্ছে যে আমি এতগুলি স্টেক হোল্ডারকে আমাকে ম্যানেজ করে চলতে হবে। এর মধ্যে আবার সরকার নিজেও সম্প্রচার মাধ্যম যেহেতু তার আছে, টেলিভিশন আছে, রেডিও আছে, আমরা সোশ্যাল মিডিয়াতেও ধীরে ধীরে আমরা আমাদের ফুটপ্রিন্ট রাখার চেষ্টা করব। আবার এট দ্য সেম টাইম আমাদের অন্যান্যরা যারা এটা কাজ করছেন, মিথ্যা সংবাদ দিচ্ছেন, ভুল সংবাদ দিচ্ছেন, আমি সেখানে যদি ভালো সংবাদ দিয়ে বিটিভিকে যদি জনপ্রিয় করতে পারি, পারলে পারলাম, না পারলে না পারলাম, অথবা এটা কি আরেকটা নীতিমালা। কিন্তু এটা খুব পরিষ্কার যে এখানে এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। 1, 2 হলো সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য, মালিক থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে,
একদম কর্মচারীটা পর্যন্ত তার বেনিফিট থাকা দরকার। যেমন ধরেন যে একটা ওয়েস্ট বোর্ড যখনই হয়ে যাবে, যখনই একজন উদ্যোক্তা তার এই গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠানকে, এই মিডিয়া ইন্ডাস্ট্রিকে, সে যখনই ওয়েস্ট বোর্ডের মধ্যে ঢুকবে, তখনই কিন্তু সে একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেল। তার কর্মচারী, তার দারণটাকে পর্যন্ত কিন্তু তার বেতন দিতে হবে, তার অবসর ভাতা দিতে হবে, তার রাষ্ট্রবাস। ওকে ফাইন, আমার নাগরিকের সঙ্গে তুমি উদ্যোক্তা, তুমি ব্যবসাও করো, ওটাও আমি হেল্প করবো। আর তুমি আমার যে নাগরিককে চাকরি দিয়েছো সে বেতন দিচ্ছে কিনা ওটাও আমি কিন্তু দেবো। তুমি লেবার ল ফলো করছো কিনা ওটা আমি দেখবো, তুমি ট্যাক্স ল ফলো করছো কিনা ওটা আমি দেখবো, তুমি রেভিনিউ ল ফলো করছো কিনা ওটা আমি দেখবো, এবং তোমার নিউজ প্রো পিপল হচ্ছে কিনা আমি এটা দেখবো। এইটুকুই। এটা আমি দেখতে গেলে তোমার যেহেতু মনে হবে আমি নিয়ন্ত্রণ করছি, সেটা আমি দেখবো না। তুমি এবং আমি উভয়ে বা সকলে মিলে নির্বাচিত যে কমিশন, তার যে একটা জুডিশিয়াল পাওয়ার থাকবে, সেখান থেকে সেটাকে রেগুলেট করবে, নট মনিটর। নট মনিটর। রেগুলেশন আর মনিটর কিন্তু এক জিনিস না। স্বাধীনতার সঙ্গে দায়িত্বের কোনো 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 ধরনের কিন্তু কোনো বিরোধ নাই। গণমাধ্যম জগতে এই বিষয়টি কিন্তু সকলের কাছে খুব পরিষ্কার থাকা দরকার। কল্যাণমুখী স্বাধীনতা, এছাড়া আমাদের এই স্বাধীনতাকে চর্চা না করলে আমরা সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে পারবো না। কিন্তু নৈরাজ্যপূর্ণ স্বাধীনতা সকল ধরনের সভ্যতাকে, অর্জিত সভ্যতাকে ধ্বংস করে দিবে। পৃথিবীর বহু সভ্য জাতি আজ কিন্তু আর সেখানে দাঁড়িয়ে নাই। নাম বললে ভুল বোঝাবুঝি হবে, আমি নাম বলতে চাচ্ছি না। ইতিহাসের ছাত্র হিসেবে আপনারা নিজেরাই নিশ্চয়ই জানেন, আমরা যখন হাজার বছরের ইতিহাসে যেই জাতি বা যেই ভূখণ্ডকে অনেক উন্নত মনে করতাম, সময়ের বিবর্তনে কিন্তু সেই উন্নত পরিস্থিতিটা নাই, বরঞ্চ চলে গিয়েছে অন্য জায়গাতে। সিম্পল ইউরোপে কিন্তু এটা ছিল না। আপনার 900 শতাব্দীতে বাগদাদকে ঘিরে সিভিলাইজেশনের যে পাওয়ার ছিল, আপনি স্পেনকে ঘিরে যে সিভিলাইজেশনের পাওয়ার ছিল, তার মানে হচ্ছে যে এটা কিন্তু আসলে গতিশীল থাকবে না। তো সেই কারণে আমি একটু মানে আমি একটু এনথুসিয়াস্টিক, একটু স্বতঃস্ফূর্ততা অনুভব করছি আপনাদের এই ফরমেশনের কারণে। বিকজ এই পুরো ব্যাপারটা ডিল করতে গেলে আমি তো নিজে টের পাচ্ছি যে আমার কোথায় 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 আমাকে কনস্ট্রাকটিভ এনগেজমেন্টে যেতে হবে, কোথাও কোথাও আমাকে দর কষাকষি করতে হবে, কোথাও কোথাও আমাকে নেগোশিয়েট করতে হবে, অ্যান্ড ফাইনালি সরকারের পক্ষ থেকে সকল পক্ষকে নিয়ে একটা কনসেনসাস ডেভেলপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মতো একটা স্টেক হোল্ডারের যে অর্গানাইজলি এন্ট্রিটা হলো এই টোটাল প্রসেসে, এটা বেসিক্যালি তথ্য মন্ত্রণালয় এবং আমাদের সরকারের, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, আমি মনে করি সেই প্রসেসকেই বেগবান করবে।